এখানেও একটা নিউক্লিয়ার ডিফিউশন। আমরা মাটির তলায় যেটাকে ভূমিকম্প বলি, অর্থাৎ যেভাবে ভূমিকম্পটা তৈরি হয় আপনারা জানেন, সেটাও কিন্তু এক ধরনের নিউক্লিয়ার ডিফিউশনই বলতে হয়। এবং সেটা মাটির তলাতে প্রায় গড়ে 64 থেকে 70 কিলোমিটার নিচে এই ডিফিউশনটা স্টার্ট হয়। তারপর ধীরে ধীরে তারা ভূত্বকের ওপরের দিকে উঠে আসতে শুরু করে এবং একটা নির্দিষ্ট গভীরতায় এসে দুটো তরঙ্গ, মূলত একটাকে আমরা বলে থাকি তির্যকচ্যুত তরঙ্গ, আর একটাকে সংকোচনশীল তরঙ্গ। এই দুটো তরঙ্গ যে বিন্দুতে মিলিত হয় তাকে আমরা বলি ভূমিকম্পের কেন্দ্র, এবং সেখান থেকে সরাসরি মাটির ওপরের দিকে এসে উপকেন্দ্রে পৌঁছয়। এটাই হচ্ছে প্রকৃত ভূমিকম্পের যা বৈশিষ্ট্য। আর এক্ষেত্রে যেটা ঘটে, উল্টো দিকটাতে যেটা ঘটে, সেটা হচ্ছে মাটির ওপরে নিউক্লিয়ার ডিফিউশন, অর্থাৎ মাটির ওপরে অথবা মাটির থেকে কিছুটা গভীরতায় একটা নিউক্লিয়ার ডিফিউশন ঘটল, এবং সেখানে এই নিউক্লিয়ার ডিফিউশন থেকেই তরঙ্গ তৈরি হলো, পি তরঙ্গ এবং এস তরঙ্গ। পি তরঙ্গ সরাসরিভাবে মাটির অভ্যন্তরে প্রবেশ করে গেল এবং সেটা একটা নির্দিষ্ট গভীরতাতে গিয়ে ফার্দার আবার সেখান থেকে রিফ্লেকশন স্টার্ট করলো। তার ফলেও কিন্তু ভূমিকম্প হতে পারে। তবে বিষয়টা হচ্ছে, আমরা সেদিন পাকিস্তানে যে ভূমিকম্পটা পেয়েছিলাম সেটা রেক্টার স্কেলে ছিল 4, এবং 4 রেক্টার স্কেলের ভূমিকম্প মানে কমপক্ষে আমাদের যে অ্যাটমিক যে প্রকৃতি, সেই অ্যাটমিক প্রকৃতিতে বলা যেতে পারে একসঙ্গে অ্যাটলিস্ট যদি ধরুন 100 থেকে 150 খানা পারমাণবিক বোমকে যদি একসঙ্গে ডিফিউজড করা যায় মাটিতে, তাহলে তার থেকে যে এনার্জি তৈরি হবে সেই এনার্জিটাই আলটিমেটলি মাটির তলাতে গিয়ে এই ধরনের 4 রেক্টার স্কেলের একটা ভূমিকম্প তৈরি করতে পারে। তার মানে পাকিস্তানের ওই যে ভূমিকম্পটা, সেই ভূমিকম্পটা কিন্তু অবশ্যই এই ধরনের কোনো কম্পনের প্রকৃতিকে নির্দেশ করছে, যেটা স্বাভাবিক একটা ভূমিকম্পের থেকে সম্পূর্ণ আলাদা। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে একবার মাটির ওপরে এই ডিফিউশন যদি স্টার্ট হয়, তাহলে কিন্তু সেটা একটা চেন রিয়াকশানে চলতে থাকে, এবং সেই চেন রিয়াকশানে হয়তো 24 ঘন্টা 48 ঘন্টা ধরে সেটা চলতে পারে, এবং সেই চেন রিয়াকশনের প্রভাবে আপনারা দেখেছেন তার পরের দিনও ভূমিকম্প হয়েছে এবং তার পরের দিনও ভূমিকম্প হয়েছে। মোট 3 দিন আমরা দেখেছি যে পাকিস্তানে 3 দিন 4 দিনের দিনও খানিকটা কম্পন অনুভূত হয়েছে। মোট 4 দিন যে খবর আসছে, যে মোট 4 দিন। হ্যাঁ, বেসিক্যালি ব্যাপারটা তাই। ফলে এটা একটা চেন রিয়াকশন, অর্থাৎ একবার ডিফিউশন হয়ে যাওয়ার পরে একটা পারমাণবিক শক্তি আর একটা পারমাণবিক উপাদানে কনভার্টেড হয়, সেখানে গিয়ে সে ফার্দার ডিফিউজড হয়, সেখান থেকে আর একটা কণাতে কনভার্টেড হয়, এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকে। এবং শুধু চলাটা যে শেষ হয়ে গেল বলা যাবে না, এর পরেও কিন্তু পাকিস্তানে এর ফলে ভূমিকম্প সংঘটিত হতে পারে। বেসিক্যালি এক্ষেত্রে কিন্তু আমরা নিশ্চিন্তে বলতে পারি যে এই ঘটনাতে অ্যাটম বোম আলটিমেটলি কিন্তু ডিফিউজড হয়ে গেছে পাকিস্তানের, এবং সেটার সংখ্যাটা অনেকগুলো অ্যাটম বোম ডিফিউশন যদি একসঙ্গে না ঘটে তাহলে কিন্তু এই বিষয়টা ঘটবে না। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো স্বাভাবিকভাবে আমরা একটা পারমাণবিক বোম মাটির তলাতে ডিফিউজড হলে তার যা এনার্জি, সেই এনার্জির ফলে মাটি কম্পন অত্যন্ত হালকা মাপের হতে পারে। আপনারা জানেন অটল বিহারী বাজপেয়ীর সময় ভারতের পোখরানে একটা পারমাণবিক টেস্ট করা হয়েছিল, তাতে কিন্তু কম্পনের মাত্রা অত্যন্ত সামান্য ছিল, সেটাও একইভাবে ভূমিকম্প হয়েছিল। অর্থাৎ সেখানে কোনো পাত সংস্থান ঘটেনি, সেখানে লাভা নিঃসরণের কোনো সম্ভাবনা নেই, সেখানে কোনো ফল্ট লাইন নেই, কোনোভাবেও আলটিমেটলি কিন্তু বিষয়টা সঠিকভাবে ঘটেনি। কিন্তু আলটিমেটলি আমরা ভূমিকম্প পেয়েছিলাম এবং ভূমিকম্প সংঘটিত হয়েছিল, যার ফলে আলটিমেটলি আমরা কিন্তু বারবার এই প্রমাণটা পেয়েছি যে এই বিষয়টা ঘটতে পারে। শুধু তাই নয়, আপনারা খেয়াল করবেন জাপানে ভয়ঙ্কর ভূমিকম্পের ফলে যখন ফুকুশিমা ধ্বংসপ্রাপ্ত হলো, সেই ফুকুশিমা ধ্বংসপ্রাপ্ত হওয়ার সময় কিন্তু রেক্টার স্কেলে প্রায় 4 রেক্টার স্কেল 5 রেক্টার স্কেলের পরপর দুটো কম্পন সংঘটিত হয়েছিল। সেখানেও কিন্তু অ্যাটম বোম ডিফিউজড হয়েছিল, পারমাণবিক শক্তি ডিফিউজড হয়েছিল, এবং আলটিমেটলি কিন্তু সেই ব্যাপারটা পরবর্তীকালে প্রমাণিত হয়েছে যে এর ফলে এটা ঘটেছিল।
কিন্তু এই যে পাকিস্তানে গত সপ্তাহে এই যে আমরা 4 দিন ধরে দেখলাম যে মাটি কেঁপে উঠলো, এর ফলে কি ফল্টের সৃষ্টি হতে পারে? কারণ আমরা যখন টেকটনিক পাতগুলো মানে মাটির নিচে যে পাতগুলো রয়েছে সেগুলো যখন ঘর্ষণ হয়, তার ফলে তো একটা চ্যুতি রেখার মধ্যে একটা প্রবল একটা শক্তি সঞ্চয় হয় এবং তার ফলে মাটিটা কেঁপে ওঠে। এরকম কি কিছুকে ত্বরান্বিত করতে পারে? তাহলে কি এই পাতগুলোর ওপর কোনো প্রেসার পড়তে পারে এই ধরনের কম্পনের ফলে? না, বিষয়টা ঠিক তা নয়। এখানে সেই ধরনের কোনো পাত নেই পাকিস্তানে। কিন্তু আপনারা জানেন যে পাকিস্তানের যে জোনটাতে এই কম্পনটা হয়েছে সেটা অত্যন্ত দুর্বল প্রকৃতির গঠন এবং ভঙ্গিল পর্বতমালার একটা অংশ বিশেষ। এবং এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জিওলজিক্যালি এখানকার শিলা প্রকৃতিগুলো উল্লম্বভাবে বিস্তৃত, অর্থাৎ মাটির তলায় ভার্টিক্যালি নিচের দিকে নেমে গেছে। মাটির তলাতে যদি হরাইজন্টালি বিস্তার থাকতো তাহলে কিন্তু অনেক বড় সড়ো ঘটনা ঘটতে পারত এবং তার প্রভাবে অনেক বড় সড়ো কম্পন ঘটতে পারত। কিন্তু যেহেতু ভার্টিক্যালি এর বিস্তারটা বেশি, সেই কারণের জন্য মাটির তলায় সরাসরিভাবে এটা নেমে গেছে অনেকটা গভীরে এবং 10 কিলোমিটার নিচে কম্পনের কেন্দ্র তৈরি হয়েছিল। অর্থাৎ পি তরঙ্গ 10 কিলোমিটার নিচের দিকে নেমে গিয়ে প্রথম সেখানে সারফেসকে স্ট্রাইক করেছিল। পরবর্তী দিন কিন্তু আমরা দেখেছি নেমেছিল 12 কিলোমিটার এবং তারপরের দিন যেটা ঘটেছিল সেটা 8 কিলোমিটার ডেপথে ছিল। ফলে এর থেকে যেটা বোঝা যায় যে নির্দিষ্ট গভীরতার মধ্যেই চেন রিয়াকশনটা সম্পাদিত হয়েছে। পাত সৃষ্টি হওয়া, চ্যুতি সৃষ্টি হওয়া, সেখানে মাটির তলায় যতটা গভীরতা পর্যন্ত প্রবেশ করার সম্ভাবনা থাকে বা প্রবেশ করতে হয় সেই পরিমাণ প্রবেশ করতে পারেনি। ফলে এখানে যে অ্যাটম বোমগুলো ডিফিউজড হয়েছে তাদের শক্তি কিন্তু খুব বেশি ছিল না, অর্থাৎ তাদের ধ্বংসাত্মক শক্তি অত্যন্ত যে বেশি মাত্রায় ছিল সেটা কিন্তু বলা যায় না। কারণ স্বাভাবিকভাবে একটা অ্যাটমিক বোম ডিফিউজড হলে সেটা মাটির তলাতে প্রায় 150 থেকে 200 কিলোমিটার পর্যন্ত গভীরতা পর্যন্ত তার এনার্জিটাকে ট্রান্সফার করাতে পারে। কিন্তু এক্ষেত্রে এনার্জি ট্রান্সফার হয়েছে মাটির তলাতে মাত্র 10 থেকে 15 কিলোমিটার, কোনো কোনো ক্ষেত্রে হয়তো 20 কিলোমিটারের কাছাকাছি। ফলে এই অ্যাটম বোমগুলো অত্যন্ত লঘু শক্তিশালী বা কম শক্তিশালী অ্যাটম বোম আলটিমেটলি ওই জায়গাতে ডিফিউজড হয়েছে এবং সংখ্যাটা হয়তো 100 থেকে 150 খানা অ্যাটম বোমের একসাথে ডিফিউশনের যে এনার্জি, সেই এনার্জিটা হয়তো ওখানে পাওয়া গেছে। ঠিক। এর ফলে কি ভবিষ্যতে এই ধরনের আরো কম্পন হতে পারে? কারণ এই যে নিউক্লিয়ার ব্লাস্টের কথা যেটা আপনি বললেন, ডিফিউজের কথা যেটা বললেন, যে সেখানে একটা এনার্জি বেরিয়ে এসেছে এবং সেটা মাটির মধ্যে গেছে, এই শক্তিটা তো ভেতরে থেকে গেছে। এর প্রভাবে কি ভবিষ্যতে আবার এই ধরনের কোনো কম্পন হতে পারে? তার সম্ভাবনা কতটা? হ্যাঁ, বেসিক্যালি দেখুন, যেহেতু বললাম চেন রিয়াকশন, এক একটা, যেমন ধরুন ইউরেনিয়াম থেকে থোরিয়াম, থোরিয়াম থেকে প্লুটোনিয়াম, প্লুটোনিয়াম থেকে